হে হাই! আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজ ভারতের ম্যাচ রয়েছে। হ্যাঁ, ভারতের ম্যাচ রয়েছে। আন্ডার 23 টিমটার ম্যাচ রয়েছে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। আবার একটা ফ্রেন্ডলি ম্যাচ। আগের ম্যাচটা ফার্স্ট ম্যাচটা ভারত ২-১ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছিল। দুটো গোলই কিন্তু সোহেল ভাট করেছিল। মোহাম্মদ সোহেল এবং সোহেল ভাটের এই যে জুটি, এই জুটিটা কিন্তু দারুণ পারফর্ম করেছে। ইনফ্যাক্ট এই আন্ডার 23 টিমটার যে দৌড়, যে গতি, যে আক্রমণ আ সমস্ত ক্ষেত্রেই কিন্তু আ আ নজর কাড়ছে। গোটা দেশের ফুটবল প্রেমী মানুষের নজর কেড়েছে। এমনকি আ শোনা যাচ্ছে যে ইরানের আন্ডার 23 টিমটা তারাও নাকি ভারতের এই আন্ডার 23 টিমের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছে, আমন্ত্রণ জানিয়েছে। এটা কিন্তু কম বড় পাওনা নয়। অর্থাৎ তাদের খেলা কোথাও গিয়ে বিশ্বের অন্যান্য দেশের নজরে পড়ছে। ইরানের মতন টিম, ইরান এশিয়ার কান্ট্রির মধ্যে আ বেস্ট টিমগুলোর মধ্যে one of them। তো সেই জায়গায় ইরান যখন ভারতের আন্ডার 23 টিমটাকে ডাকছে তাদের দেশে বা তাদের সঙ্গে ম্যাচ খেলার জন্য, নিঃসন্দেহে বুঝতে হবে যে ভারতীয় এই তরুণরা তারা কিন্তু সঠিক ট্র্যাকেই রয়েছে এবং তারা দারুণ খেলছে। যেটা সিনিয়র প্লেয়াররা তারা খেলতে পারছে না। তাদের মধ্যে বলুন বা কোচের রণকৌশলে কোথাও একটা ডিফারেন্স দেখা যাচ্ছে যে অ্যাটাকিং ফুটবলটা খেলা হচ্ছে না। এটা নিয়ে অনেকেই বলছেন যে ভারত অনেক বেশি শেকি ফুটবল খেলছে। সিনিয়ররা বলছি আমি। যে অ্যাটাকের পরিবর্তে নিজের ঘর আগলাবো, মানে গোল হতে দেব না। তারপরে গিয়ে একটা কাউন্টার অ্যাটাক, যে কারণেই বোধহয় অনেক ক্ষেত্রে হারতে হচ্ছে বা ড্র হয়েছে। আগের ম্যাচটা তো সিঙ্গাপুরের বিরুদ্ধে হারতে ড্র হয়ে গেল শেষ মুহূর্তে এবং পড়ে পাওয়া ১৪ আনা রহিম আলী গোল করেছে। দেখুন, আমি বলব যে সোহেল ভাট এবং মোহাম্মদ সোহেল এই দুজনকেই কিন্তু ভারতীয় সিনিয়র দলে ইমিডিয়েটলি তাদেরকে নেওয়া উচিত ছিল। সোহেল ভাটকে তো বিশেষ করে, কারণ যখন সুনীল ছেত্রীকে দিয়ে আর চলছে না। সুনীল ছেত্রীকে তো এই অবসর ভাঙিয়ে নিয়ে আসা হয়েছিল। কি করলো বলুন তো? কি করছে সে? এটা তার দোষ নয়। তার যতটুকু দেওয়ার সে দিয়ে দিয়েছে অলরেডি। বাট তবুও আমরা কি চাইছি তার থেকে আরো নিংড়ে যদি কিছু পাওয়া যায়। যেটা ইম্পসিবল বিষয়। তো সোহেল ভাট তরুণ একজন ফুটবলার, তাকে যদি এই টিমটাতে ইনক্লুড করত, সেও ম্যাচিউর হতে একটু সময় পেয়ে যেত আমার মনে হয়, এবং ভারতীয় টিমের একজন ভালো অস্ত্র হতো। সুনীল ছেত্রীর অবর্তমানে ভারত একজন স্ট্রাইকারকে পেয়ে যেত। তো সেটা করলেন না খালেদ জামিল, কেন আমি জানি না। এবং তার এই সোহেল ভাটের যে স্ট্রাইকিং রেট সেটাও অনেক বেটার অনেকের তুলনায়। আমি বারবারই বলেছিলাম যে, যে স্ট্রাইকাররা রয়েছে ভারতের, যারা বিভিন্ন টিমগুলোতে খেলে, বিশেষ করে আই লিগ, আ কলকাতা লিগ, কিংবা এই অন্য কোথাও অন্য কেরালা লিগে, কিংবা আইএসএল এর যে ভারতীয় প্লেয়াররা গোল করে সবচেয়ে বেশি, এরকম প্লেয়ারদেরকে বাছাই করে স্ট্রাইকারদেরকে একটা জায়গায় রেখে আ ভাবা যেতে পারত, বা এই যে ক্যাম্পগুলো হচ্ছে, সেই ক্যাম্পে সমস্ত স্ট্রাইকারকে দেখে নেওয়া যেতে পারত। সেটা কেন করে না? যখন একজন গোল স্কোরিং অ্যাবিলিটি প্লেয়ারের অভাব রয়েছে ভারতে, তো তখন আমার মনে হয় এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যাই হোক, কোচেদের প্ল্যানিং হয়তো অন্যরকম থাকে। তো এটার সাথে আমরা হয়তো সত্যিই যাই না। আমরা একেবারে লেম্যান। আমরা তো বুঝি না তো বিষয়টা, যেটা ওনারা বোঝেন, ভালো বোঝেন। নিঃসন্দেহে আমাদের থেকে বেটার বোঝেন, এটা তো বলতেই পারি। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আজকে ইন্দোনেশিয়া ম্যাচটার দিকে অনেকের নজর থাকবে। আমিও একটু নজর রাখবো যে আজকে সোহেল বাট মোহাম্মদ সোহেলরা তারা কি করে। অতি অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এই ম্যাচটার দিকে। আপনাদেরও সাপোর্ট থাকবে। আপনারা আ স্কোরটা প্রেডিক্ট করতে পারেন। কি হতে পারে আজকের স্কোর? ভারতের ম্যাচ রয়েছে, সিনিয়র টিমের ম্যাচ রয়েছে আগামীকাল সিঙ্গাপুরের বিরুদ্ধে, এবং গোয়াতে এই ম্যাচটা রয়েছে ভারতের হোম ম্যাচ। সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ভারত হেরে গিয়েছে। এবার মানে ড্র হয়েছে। হেরে যাওয়ারই শামিল আরকি। হেরে গেছে এটাই বোধহয় বলে এমন হয়ে গেছে। ১-১ গোলে ড্র হয়েছিল। পয়েন্ট ১ পেয়েছে, এবং ভারত যে গ্রুপে রয়েছে সেখানে হংকং, সিঙ্গাপুর, ভারত, তারপরে বাংলাদেশ, এবং পয়েন্টের ব্যবধান বিস্তর। ভারতের ২ পয়েন্ট, হংকংয়ের ৭, সিঙ্গাপুরের ৫। তো এখানে টপ করছে এই গ্রুপে হংকং। তো ভারত যদি এই গ্রুপ থেকে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে চায়, তো গ্রুপ চ্যাম্পিয়ন হতে গেলে ভারতকে এবার যে পরপর ৩ টে ম্যাচ রয়েছে ভারতের, এই ৩ টে ম্যাচই জিততে হবে। মানে ভারতকে এই হোম ম্যাচে ভারতকে হারাতে হবে। সিঙ্গাপুরের বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু বিদেশে খেলে। হংকং এর বেশ কিছু প্লেয়ার আ ইউরোপ লিগে খেলে। ভারতে যেহেতু ওসিআই
প্লেয়ারদের আনা হয় এখনো পর্যন্ত শুরু হয়নি বা আসছে না। তো ভারত এই প্লেয়ারদেরকে নিয়েই খেলছে। তো ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। তবে হ্যাঁ, হোম ম্যাচ বলে একটা অ্যাডভান্টেজ ভারত পাবে। দর্শকদের একটা সমর্থন পাবে এবং আশা করব খালিদ জামিল এখানে অন্য কিছু একটা প্ল্যানিং তিনি করবেন। কারণ এই টিমটাতে আপুইয়া যোগ দিয়েছেন, শুভাশিস বোস যোগ দিয়েছেন, সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যাবে না, সে আগের ম্যাচে রেড কার্ড দেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে খালিদ জামিলের কাছ থেকে এক্সপেকটেশন থাকবে আরেকটু বেশি যে অন্তত হোম ম্যাচটা যদি জেতে ভারতকে, আমার যা আমি দেখছিলাম তাতে ভারতকে অন্তত ৩ টে ম্যাচে ভারতকে জিততে হবে। গোল ব্যবধান যাই হোক না কেন। ৩ টে ম্যাচ জিতে থাকলে তাহলে একটা অ্যাডভান্টেজ জায়গাতে থাকবে। তাহলে হয়তো একটা যাওয়ার জায়গা থাকতে পারে। মানে ৩ তিরিখে ৯ হবে, ৯ আর ২ ১১ পয়েন্ট হবে। এখন তারপরে যদি বিচার করা যায় অন্যান্য টিমগুলো কি করছে না করছে। সিঙ্গাপুর, হংকং ম্যাচ নো ডাউট কঠিন ম্যাচ হতে চলেছে ভারতের জন্য। তো এর মধ্যে ভারতের ২ টো হোম ম্যাচ রয়েছে, একটা অ্যাওয়ে ম্যাচ। মানে বাংলাদেশে গিয়ে খেলতে হয় ভারতকে। তো একটু অন্তত ফেভারেবল জায়গাতে রয়েছে ভারত সেই দিক থেকে বলতে গেলে। তো আমি বলব যে এই ম্যাচটা ভারতকে জিততেই হবে। তারপরে পরের ম্যাচে আরেকটু সুযোগ এবং চাইবো সেই ম্যাচে অন্তত সুহেল ভাটকে যদি ইন্ডিয়া টিমে অন্তর্ভুক্ত করা যায়। এই ম্যাচে তো আর পসিবল নয়। তো হোপ ফর দ্য বেস্ট। ভারতীয় সিনিয়র প্লেয়াররা আগামীকাল নামবে। আ এই টিমটা নিয়ে বা এই খেলাটা নিয়ে আগামীকালও একটা ভিডিও করার ইচ্ছা আছে। আগামীকাল ইস্টবেঙ্গলেরও ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গল খেলতে নামবে নামধারী এফসির বিরুদ্ধে। গতকালও এটা নিয়ে একটা হালকা ভিডিও করেছি আপনাদের, রাতের দিকে একটা ভিডিও দিয়েছি। যে নামধারী এফসি ডুরান্ড কাপে যে খেলাটা খেলেছিল তাদের গোলকিপার প্রচুর গোল সেভ করে দিয়েছিল। ফলত ইস্টবেঙ্গলকে মাথায় রাখতে হবে যে নামধারীর ডিফেন্স যথেষ্ট ভালো। সেই জায়গায় আরো বেশি অ্যাটাক করতে হবে এবং অ্যাটাককে গোলে রূপান্তরিত করতে হবে, কনভার্ট করতে হবে গোলে। যেটা অস্কারও বলছিলেন যে এটা তাদের চিন্তা। আর এই চিন্তা জায়গা থেকে অস্কারকে বার করতে পারেন কিন্তু হামিদ আহাদাত এবং নবাগত স্ট্রাইকার, জাপানিজ স্ট্রাইকার হিরোশি ইবুসুকি। এদের দুজনের খেলা, মিগুয়েল রয়েছে, আ বিপিন রয়েছে, বিষ্ণু, এডমুন্ড রানডিন্ডিকা, এদেরকে আরো বেশি করে ব্যবহার করতে হবে। তো আমি চাইবো তো জেসিনকে অন্তত খেলানো যেতে পারে। জেসিন কিন্তু তার স্কোরিং এবিলিটি অনেক ভালো। সুযোগ পেলেই সে গোল করে। অস্কার এই দিকটা যদি একটু দেখতো আমার মনে হয় ভালো হতো। তো এই জায়গাতে অস্কারের চিন্তা কতটা দূর করতে পারেন হিরোশি বা হামিদ আহাদাত সেদিকে নজর রাখতে হবে। কারণ হামিদ সেই ম্যাচটাতে ১ম ম্যাচ খেলেছিল, এসেই গোল করেছিল। ইস্টবেঙ্গলকে জিতিয়েছিল ডুরান্ডে যে নামধারীর বিরুদ্ধে ম্যাচটা। কিন্তু এই ম্যাচটা যখন হামিদ খেলতে নামবে অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে, অনেকগুলো গোলও সে করে ফেলেছে। এমন অবস্থায় নামবে এবং ইস্টবেঙ্গল প্লেয়ারদের সঙ্গে সে অনেক বেশি অ্যাকাস্টম হওয়ার সুযোগ পেয়েছে। তুলনামূলকভাবে হিরোশি ততটা সুযোগ পাচ্ছে না। দুটো প্র্যাকটিস সেশন সে পাচ্ছে। তো আজকেও ইস্টবেঙ্গল প্র্যাকটিসে নামবে। তো এই জায়গাতে বলবো হামিদ অনেক বেশি অ্যাডভান্টেজ জায়গাতে থাকবে। যদিও এই ম্যাচে ইস্টবেঙ্গল আনোয়ার আলী এবং নাওরেম মহেশকে পাচ্ছে না। কিন্তু এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততেই হবে, নামধারীকে হারাতে হবে। সে গোল ব্যবধান যাই হোক না কেন এবং গোল করতে হবে। আর এই ম্যাচে অনেকগুলো পরিবর্তন হতে পারে। যেহেতু আনোয়ার আলী নেই, আ নাওরেম মহেশ নেই, সেক্ষেত্রে হয়তো আমরা ডিফেন্সে কেভিন সিভেলে এবং আ লালচুং নোঙ্গাকে দেখতে পারবো। পাশাপাশি দুটো ব্যাকে। একদিকে মোহাম্মদ রাকিব আর আরেকদিকে জয়গুপ্তা। জয়গুপ্তারও একটা স্কোরিং এবিলিটি আছে। ১ম ম্যাচে সে নেমে গোল করেছে। তো জয়গুপ্তার উপরেও নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকরা ভরসা রাখবেন যে হয়তো সেও গোল করে দিয়ে যেতে পারে। সে যেই গোল করুক কারণ স্কোরিং অ্যাবিলিটি বাড়াতে হবে এটা কিন্তু অস্কার তিনিও বারবার বলছেন যে যত অ্যাটাক হচ্ছে তার মানে 25% ও গোল হচ্ছে না। এইটাকে বাড়াতে হবে অতি অবশ্যই। প্রচুর অ্যাটাক আমরা দেখেছিলাম। আগের ম্যাচেও হয়েছিল, গোল হয়েছে ৪ টে। অন্তত ৮ টা গোল হতে পারত। ডুরান্ড কাপেও এই নামধারীর বিরুদ্ধে প্রায় আ প্রচুর মুহুর্মুহু অ্যাটাক আছড়ে পড়েছিল। কিন্তু তাদের ডিফেন্স বিশেষ করে গোলকিপার আ যে সেভ গুলো করেছিল অসম্ভব ভালো। গোলকিপারই বোধহয় ৮-১০ টা গোল সেভ করে দিয়েছিল। মাত্র ১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তো সেটাকে ইস্টবেঙ্গলকে গোলে কনভার্ট করতেই হবে। নামধারী আগের তুলনায় অনেক বেটার টিম হয়ে এসছে। কারণ ডুরান্ড কাপের পরে এই আ আইএফএ শিল্ড এর টিমটাতে ২ জন বিদেশী আরো ইনক্লুড হয়েছে। প্লেয়াররা অনেক বেশি করে নিজেদের মধ্যে খেলার সুযোগ পেয়েছে। নামধারী অলরেডি একটা টুর্নামেন্ট খেলে ফেলেছে, একটা ম্যাচও খেলে ফেলেছে। গোকুলামের বিরুদ্ধে তারা জিতেওছে। তো দুটো টিমই মোর অর লেস ভালো এবং ভালো প্রতিপক্ষ পাচ্ছে ইস্টবেঙ্গল। যদি ফাইনালে ইস্টবেঙ্গলকে খেলতে হয়, যদি ডার্বি হয় তার আগে একজন ভালো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলে ইস্টবেঙ্গল ফাইনালে যাবে। এটা একটা ভালো দিক। এই ম্যাচটা যদি ভালোই ইস্টবেঙ্গল ভালো ব্যবধানে জিততে পারে,
তো সেটা অনেকটা অ্যাডভান্টেজ দেবে ইস্ট বেঙ্গলকে ফাইনাল ম্যাচ খেলার আগে, ফাইনাল ম্যাচে নামার আগে। তো আশা করব যে ইস্ট বেঙ্গল এই ম্যাচেও ভালো পারফর্ম করবে। আপনাদের কি মনে হচ্ছে সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন। এবং হিরোশি, অনেকে জিজ্ঞেস করছিলেন হিরোশি কি খেলবে? আমার মনে হয় হিরোশিকে খেলাবেন অস্কার ব্রুজো, অন্তত সেকেন্ড হাফে হলেও খেলাতে পারেন অস্কার কিছুটা সময়ের জন্য। হিরোশিকে দেখে নিতে চাইবেন অস্কার যে মানে সে কি কন্ডিশনে রয়েছে, সে কতটা খেলতে পারছে, তার অ্যাবিলিটিটা কি। ম্যাচে না নামলে এটা বোঝা যাবে না, প্র্যাকটিস সেশনে বোঝা যায় না। এবং যদি ফাইনালে ওঠে ইস্ট বেঙ্গল, তার আগে তো একবার দেখে নেওয়া দরকার রয়েছে অতি অবশ্য এই হিরোশি ইবুসুকিকে। সব মিলিয়ে হোপ ফর দ্য বেস্ট। ইস্ট বেঙ্গল কতটা কি ভালো করে সেদিকে আমাদের অতি অবশ্যই নজর থাকবে। আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলে। ভিডিও দেখবেন, পরবর্তী ভিডিও দেখার আগে এই ভিডিওটা ভালো করে দেখুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।